শহরের কোলাহল থেকে দূরে উঁচু প্রাচীর ঘেরা এক বিশাল রাজপ্রাসাদ নীলকুঠি। এই বাড়ির প্রতিটি ইট যেন আভিজাত্যের কথা বলে, কিন্তু এই প্রাসাদের ভেতরে বাস করা মানুষগুলোর মনের খবর বাইরের কেউ জানত না। বাইরের জৌলুস যতটা উজ্জ্বল ছিল, ভেতরের পরিবেশ ছিল ততটাই বিষাক্ত। সকাল ৮টা। ডাইনিং টেবিলের ওপর দামি ক্রিস্টালের ঝাড়বাতি জ্বলছে। টেবিলে হরেক রকমের নাস্তা সাজানো। তানিয়া তার দামি রেশমি গাউন পরে বসে কফি খাচ্ছিল। তার চোখে মুখে আভিজাত্যের চরম অহংকার। ঠিক সেই সময় আকাশ তার শয়নকক্ষ থেকে বেরিয়ে এলো। তার পরনে একটা অত্যন্ত সাধারণ শার্ট আর ইস্ত্রি করা কালো প্যান্ট। তার পায়ে থাকা জুতোজোড়া বেশ পুরনো। তানিয়া কফির কাপটা সশব্দে পিরিচের ওপর রাখল। সেই শব্দে যেন পুরো ঘরটা কেঁপে উঠল। তানিয়া ঝাঁঝালো গলায় বলল, আবার সেই একই জামা? আকাশ, তোমার কি নিজের আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা লাগে না? এই বাড়িতে আমার পোষা কুকুরের গলায় যে বেল্টটা থাকে, তার দামও বোধহয় তোমার এই পুরো মাসের বেতনের চেয়ে বেশি। আকাশ শান্ত মুখে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। সে কোনো উত্তর দিল না। তানিয়া আরও উত্তেজিত হয়ে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আকাশের সামনে এসে তর্জনী উঁচিয়ে ধরল। চুপ করে আছো কেন? এই যে সারাক্ষণ বোবা সেজে থাকার নাটকটা করো না, এটা আমার অসহ্য লাগে। আমার বাবা না জানি কোন মাথায় তোমাকে এই বাড়িতে এনেছিলেন। হয়তো তোমার সেই গরিব আর অযোগ্য বাবার ওপর দয়া দেখিয়েছিলেন, কিন্তু সেই দয়াটা আজ আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। তোমার মতো একজন নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলতেও আমার ঘেন্না হয়। আকাশ এবার ধীর স্বরে বলল, তানিয়া, মানুষের পোশাক তার পরিচয় নয়। আমি শুধু নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। আর দয়া করে আমার মৃত বাবাকে নিয়ে কিছু বলো না। কাজ? তানিয়া অট্টহাসি হেসে উঠল। একজন সাধারণ ক্লার্কের আবার কিসের কাজ? তুমি কি জানো আমার ফ্রেন্ড সার্কেলে আমার কতটা সম্মান? ওরা যখন জিজ্ঞেস করে আমার বর কি করে, তখন আমি লজ্জায় মরে যাই। আমি ওদের বলতে পারি না যে আমার স্বামী একজন সাধারণ বেতনভোগী কর্মচারী, যার বাবার যোগ্যতাই ছিল না আমার বাড়ির গেটের ভেতরে ঢোকার। বাবা চেয়েছিলেন আমাকে কোনো রাজপুত্রের সাথে বিয়ে দিতে, কিন্তু তোমার বাবার সাথে বাবার কি এক পুরনো বন্ধুত্ব ছিল, যার খেসারত আজ আমি দিচ্ছি। আকাশের কানে তানিয়ার কথাগুলো তীরের মতো বিঁধছিল, কিন্তু সে নিজেকে সংযত রাখল। সে শুধু ব্যাগটা কাঁধে নিয়ে শান্ত গলায় বলল, আমি অফিসে বেরোচ্ছি, সাবধানে থেকো। তানিয়া পেছন থেকে চিৎকার করে বলল, দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার মতো মানুষের ছাড়া এই বাড়িতে পড়াটাও অমঙ্গল। বিকেলে তানিয়া তার ৩ ঘনিষ্ঠ বান্ধবী মিতু, রেশমা আর পায়েলকে বাড়িতে ডেকেছিল। তারা সবাই শহরের বড় বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল তারা। তানিয়া তাদের সামনে তার হীরের আংটি আর নতুন কেনা বিদেশি গাড়ির গল্প করছিল। ঠিক সেই সময় আকাশ অফিস থেকে ফিরল, হাতে একটা সাধারণ প্লাস্টিকের ফাইল। সে ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় তানিয়া তাকে ইশারা করে থামাল। এই যে আকাশ, এদিকে এসো। তানিয়া তার বান্ধবীদের দিকে তাকিয়ে এক বাঁকা হাসি দিল। আকাশ কাছে আসতেই তানিয়া অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, দেখো, ইনিই হলেন আমার সেই মহান স্বামী। আকাশ, আমার বান্ধবীদের জন্য 4টে স্পেশাল চা বানিয়ে নিয়ে এসো তো। রমজান কাকা বাজারে গেছে, তাই তুমি আজ এই কাজটা করো। বান্ধবীদের মধ্যে মিতু ফিসফিস করে বলল, তানিয়া, এটাই তোর বর। ইস, দেখতে তো একদম সাদামাটা। ওর ঘড়িটা দেখ, মনে হচ্ছে ফুটপাথ থেকে কেনা। তুই এত সুন্দর হয়ে এমন একজন ব্যক্তিত্বহীন মানুষকে কেন বিয়ে করলি? রেশমা হাসতে হাসতে যোগ করল, তানিয়া, তুই তো চাইলে কোনো মস্ত বড় বিজনেসম্যানকে বিয়ে করতে পারতি। তোর ভাগ্য চাই খারাপ যে তোকে এমন একটা মানুষের সাথে থাকতে হচ্ছে যার মধ্যে কোনো ক্লাস নেই। তানিয়া উপহাসের সুরে বলল, আরে বাবা কি ভেবেছেন আমি জানি না, হয়তো কোনো জাদুমন্ত্র করেছে এই ছেলেটা, নয়তো এর মতো একটা অকর্মণ্য মানুষের সাথে আমার মতো মেয়ের বিয়ে হয় নাকি। আকাশ সব শুনছিল। তার চোখের কোণে জল এলেও সে তা লুকিয়ে রান্নাঘরে গেল। নিজের হাতে চা তৈরি করে ট্রেতে সাজিয়ে নিয়ে এলো। সে যখন চা পরিবেশন করছিল, তখন পায়েল ইচ্ছে করে তার পা একটু বাড়িয়ে দিল, ফলে আকাশ টাল সামলে না পেরে কিছুটা চা ছলকে তার নিজের হাতেই পড়ল। গরম চায়ে আকাশের হাতটা লাল হয়ে গেল, কিন্তু তার মুখ থেকে কোনো যন্ত্রণার শব্দ বেরোল না। আকাশ মৃদু হেসে বলল, আপনারা চা খেয়ে দেখুন, বাড়ির চা আপনাদের ভালো লাগবে। যদি অন্য কিছু লাগে অবশ্যই বলবেন। তানিয়া দাঁত কিরমির করে বলল, বাড়িটা আপনাদের মানে? তামিজ নেই তোমার কথা বলার? এটা আমার বাবার বাড়ি। তুমি এখানে শুধু একজন আশ্রিত। তোমার মতো মানুষের এখানে দাঁড়িয়ে কথা বলার কোনো অধিকার নেই। চা দিয়েছ তো, এবার এখান থেকে যাও। আকাশ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথে সে শুনতে পেল বান্ধবীদের সম্মিলিত হাসির শব্দ। ভেতরের কোণে রমজান কাকা দাঁড়িয়েছিল, তার চোখে জল। সে আকাশকে ছোটবেলা থেকে দেখেছে। সে জানত আকাশ কে, কিন্তু আকাশের কড়া নির্দেশ ছিল আসল পরিচয় প্রকাশ করার নয়। সেদিন রাতটা ছিল অন্যরকম। তানিয়ার বাবা
বিখ্যাত শিল্পপতি বিশ্বনাথবাবু হঠাৎ বাড়িতে এলেন। তার মুখটা খুব গম্ভীর। তিনি ড্রয়িং রুমে বসে কপালে হাত দিয়ে চিন্তিত হয়ে বসেছিলেন। তানিয়া কাছে এসে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বিশ্বনাথবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, আমাদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। বাজারে প্রচুর ঋণ হয়ে গেছে। বড় বড় সব ডিল আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। কাল শহরে একটা বিশাল বড় নিলাম হবে। সেখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার আর অধিগ্রহণ নিয়ে লড়াই হবে। যদি আমরা ওই কোম্পানিটা কিনতে পারি, তবেই আমাদের পারিবারিক সম্মান বাঁচবে। নইলে আমাদের সব রাজত্ব শেষ হয়ে যাবে। মা। তানিয়া ভয় পেয়ে গেল। কিন্তু বাবা, আমাদের কাছে তো অনেক টাকা আছে। তুমি যত খুশি দর হাঁকবে। বিশ্বনাথবাবু মাথা নেড়ে বললেন, এতটা সহজ নয় তানিয়া। শহরের সব রাঘব বোয়াল ব্যবসায়ীরা আসবে সেখানে। আমি শুনছি কোনো এক রহস্যময় বিনিয়োগকারী নাকি এই ডিলের পেছনে লেগেছে। তার নাম কেউ জানে না, কিন্তু তার ক্ষমতা অসীম। তাকে সবাই দ্য শ্যাডো কিং বলে ডাকে। ঠিক সেই সময় আকাশ ঘর থেকে বেরিয়ে আসছিল। তানিয়া তাকে দেখেই রেগে চিৎকার করে উঠল। আবার সামনে এসে দাঁড়ালে, যাও, এখান থেকে যাও। বাবার টেনশন আরও বাড়িয়ে দিচ্ছ। তোমার মতো অপদার্থ মানুষ এসব ব্যবসায়িক ডিলের কি বুঝবে? আকাশ শান্ত গলায় বিশ্বনাথবাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না। ধৈর্য ধরুন। সময় সব সমাধান করে দেবে। তানিয়া আকাশের দিকে তেড়ে গেল। তুমি আবার বড় বড় কথা বলছ? তোমার যোগ্যতা কি যে তুমি আমার বাবাকে জ্ঞান দিচ্ছ? তুমি তো জীবনে 1 লাখ টাকা একসাথে দেখেছ কিনা সন্দেহ। কাল নিলামে তোমাকে নিয়ে যাব শুধু এই জন্যে যে তুমি দেখবে আসল দুনিয়াটা কেমন, যেখানে টাকার জোরে মানুষ কথা বলে। তোমার মতো মেকি বিনয় দিয়ে নয়। সেখানে গিয়ে কোনায় দাঁড়িয়ে থাকবে, যাতে কেউ বুঝতে না পারে তুমি আমার স্বামী। আকাশ শুধু মুচকি হাসল। সেই হাসিতে এক অদ্ভুত রহস্য ছিল। সে জানালার ধারে গিয়ে আকাশের দিকে তাকাল। মনে মনে বলল, তানিয়া, তুমি বাহ্যিক খুব দেখেছ, কিন্তু ভেতরের সমুদ্রটা দেখার ক্ষমতা তোমার নেই। কাল তোমার সমস্ত অহংকার এক মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। সেদিন রাতে আকাশ তার ঘরের দরজা বন্ধ করে একটি গোপন ফোন বের করল। একটা নাম্বারে ডায়াল করে গম্ভীর গলায় বলল, হ্যালো, মিস্টার সেন, নিলামের সব আয়োজন সম্পূর্ণ তো? মনে রাখবেন, কালকের দিনে যেন কোনো ভুল না হয়। আমি নিজে উপস্থিত থাকব। ওপাশ থেকে অত্যন্ত শ্রদ্ধার সাথে উত্তর এলো, সব ঠিক আছে স্যার, পুরো শহর আপনার অপেক্ষায় থাকবে। আকাশ ফোনটা রেখে বারান্দায় এসে দাঁড়াল। তার চোখে এখন আর সেই শান্ত ক্লার্কের চাহনি নেই, বরং সেখানে এক অদম্য সম্রাটের তেজ ফুটে উঠছে। কালকের সকাল তানিয়া এবং বিশ্বনাথ বাবুর জন্য এক চরম সত্য নিয়ে আসতে চলেছে। শহরের সবচেয়ে অভিজাত কনভেনশন সেন্টার আজ যেন এক নক্ষত্রপুঞ্জ। চারিদিকে বিলাসিতার ছড়াছড়ি, বড় বড় শিল্পপতিদের পাজেরো আর মার্সিডিস কারের ভিড়। গণমাধ্যমের কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ আজ ঘোষণা হতে চলেছে শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তির মালিক কে হবে। তানিয়া একটি অত্যন্ত দামি ডিজাইনার শাড়ি পরেছে, যার আঁচল মাটিতে লুটোচ্ছে। তার গলায় হীরের হার রোশনাই ছড়াচ্ছে। তার পাশে বিশ্বনাথবাবু অত্যন্ত বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে আছেন, তার কপালে চিন্তার রেখা। আকাশ তাদের পেছনে নিঃশব্দে হাঁটছিল। তার সেই পুরনো কালো ব্লেজার আর ধীর স্থির চালচলন তানিয়ার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। হলে ঢোকার মুখে তানিয়া আকাশকে থামিয়ে দিল। তার চোখের দৃষ্টিতে ছিল ঘৃণা। সে ফিসফিস করে তানিয়াকে বলল, শোনো আকাশ, এটা কোনো সাধারণ জায়গা নয়। এখানে এক একটি মানুষের হাঁচি দিতেও কয়েক লাখ টাকা খরচ হয়। তুমি ওই কোনার সিটটাতে গিয়ে বসো। খবরদার, মিডিয়ার ক্যামেরার সামনে আসবে না। আমার বান্ধবীদেরকেও দেখলে আমি মুখ দেখাতে পারব না। তোমার এই সস্তা জুতোর আওয়াজ যেন আমার সম্মানে দাগ না কাটে। আকাশ শান্ত চোখে তানিয়ার দিকে তাকাল। তার মুখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত করুণা। সে শুধু মৃদু স্বরে বলল, সম্মান জুতোর আওয়াজে নয় তানিয়া, মানুষের আচরণে থাকে। তবে তুমি যেহেতু চাইছ, আমি দূরেই থাকব। আকাশ হলের শেষ সারিতে একটি সাধারণ চেয়ারে গিয়ে বসল। ওদিকে তানিয়া আর বিশ্বনাথবাবু একদম সামনের ভিআইপি সারিতে বসলেন। হলের ভেতর তখন উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই আলোচনা করছে সেই রহস্যময় শ্যাডো কিং নিয়ে, যে নাকি নিঃশব্দে দেশের অর্ধেক বাজার দখল করে ফেলেছে। নিলাম শুরু হল। মঞ্চে উঠলেন শহরের বিখ্যাত নিলামকারী। তিনি মাইক হাতে নিয়ে ঘোষণা করলেন, সুধীমণ্ডলী, আজকের নিলামের বিষয়বস্তু এলিট গ্লোবাল ইনকর্পোরেশন, যার অধীনে রয়েছে 40টি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর প্রাথমিক দর শুরু হচ্ছে ৮০ কোটি টাকা থেকে। সাথে সাথে হল জুড়ে উত্তেজনার ঢেউ বয়ে গেল। ৯০ কোটি, একজন ব্যবসায়ী হাঁকলেন। ১০০ কোটি, আরেকজন প্রতিদ্বন্দ্বী চেঁচিয়ে উঠলেন। বিশ্বনাথবাবু ঘামতে শুরু করেছেন। তিনি কাঁপতে কাঁপতে হাত তুললেন। ১১০ কোটি।
তানিয়া তার বাবার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে হাসল। সে ভাবল তার বাবার চেয়ে ধনী এখানে আর কেউ নেই। সে আর চোখে পেছনে আকাশের দিকে তাকাল। আকাশ তখন নির্বিকার চিত্তে জলের বোতল থেকে জল খাচ্ছে। তানিয়া মনে মনে ভাবল, বেচারা, 100 কোটি টাকা গোনার ক্ষমতাও ওর নেই। ঠিক সেই সময় হলের মাঝখান থেকে এক বিশালদেহী ব্যবসায়ী দাঁড়িয়ে কর্কশ গলায় বললেন, 200 কোটি টাকা। পুরো হলে পিনপতন নীরবতা নেমে এল। বিশ্বনাথবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার সর্বোচ্চ সামর্থ্য ছিল 150 কোটি টাকা। তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার মনে হল তার সারা জীবনের তিল তিল করে গড়া সম্মান এক মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। ঋণদাতারা তাকে পথে বসিয়ে দেবে। তানিয়া আতঙ্কিত হয়ে বাবার হাত ধরল। বাবা, কিছু একটা করো, আমরা হেরে গেলে মিতু আর রেশমাদের সামনে মুখ দেখাবো কিভাবে? বিশ্বনাথবাবু ধরা গলায় বললেন, মা, আমাদের ক্ষমতা শেষ, আমরা আজ পথের ফকির হয়ে যাব। নিলামকারী হাতুড়ি তুলে গুনতে শুরু করলেন, 200 কোটি একবার, 200 কোটি দুবার। ঠিক যখন সবাই ধরে নিয়েছে ওই ব্যবসায়ী ডিলটি জিতে নিয়েছেন, তখন হলের একদম পেছনের অন্ধকার কোণা থেকে এক বজ্রগম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, 500 কোটি টাকা। শব্দটা যেন কোনো শক্তিশালী বোমার মতো হলের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হল। মানুষজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। নিলামকারীর হাতের হাতুড়ি মেঝেতে পড়ে গেল। তানিয়া আর বিশ্বনাথবাবু বিদ্যুৎ স্পৃষ্টের মতো পেছনে ফিরলেন। তারা দেখলেন আকাশ নিজের জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই শান্ত ক্লার্কের চাহনি আর নেই। সেখানে এখন এক অদম্য সম্রাটের তেজ। তার ঋজু ভঙ্গিমা আর চোখের তীক্ষ্ণতা যেন পুরো হলের আভিজাত্যকে ম্লান করে দিচ্ছে। তানিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে উঠল, আকাশ, তুমি কি পাগল হয়ে গেছ? 500 কোটি মানে তুমি জানো এই মিথ্যে দরের জন্য তোমাকে জেল খাটতে হবে? সিকিউরিটি, ধরুন একে, ও আমার স্বামী হবার সুযোগ নিয়ে আমাদের সবার ইজ্জত নষ্ট করছে। হলের সিকিউরিটি কর্মীরা আকাশের দিকে এগিয়ে আসতে শুরু করল, কিন্তু আকাশ হাত তুলে তাদের থামিয়ে দিল। তার হাতের সেই এক ইশারায় এমন কিছু ছিল যে দুধে সিকিউরিটি কর্মীরাও থমকে দাঁড়াল। আকাশ ধীর পায়ে মঞ্চের দিকে এগোতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে ছিল এক অসীম আত্মবিশ্বাস। সে মঞ্চে উঠে তার পকেট থেকে এক বিশেষ সোনালি রঙের কার্ড বের করে নিলামকারীর সামনে রাখল। নিলামকারী কার্ডটি হাতে নিয়ে পরীক্ষা করতেই তার মুখ চূন হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে মাইক নিলেন, মহোদয়গণ, আমি অত্যন্ত লজ্জিত। আমরা জানতাম না যে আজকের এই ডিলের আসল মালিক স্বয়ং এখানে উপস্থিত আছেন। ইনিই সেই দ্য শ্যাডো কিং, আকাশ চৌধুরী। পুরো হল যেন এক অবিশ্বাস্য স্তব্ধতায় ডুবে গেল। তানিয়া পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল পায়ের তলার মাটি ফুঁড়ে এসে নিচে চলে যাচ্ছে। বিশ্বনাথবাবু 2 হাতে নিজের মুখ ঢাকলেন। তার চোখের জল বাধা মানছে না। আকাশ মাইক্রোফোনটা হাতে নিল। সে সরাসরি তানিয়ার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করল, তানিয়া, তুমি প্রতিদিন জিজ্ঞেস করতে না আমার বাবার যোগ্যতা কি ছিল? আজ তোমাকে সেই উত্তরটা দিই। তোমার বাবা যখন ব্যবসায়িক ষড়যন্ত্রের শিকার হয়ে দেউলিয়া হওয়ার পথে ছিলেন, তখন আমার বাবা তার সমস্ত সম্পদ বন্ধক রেখে তোমার বাবার সম্মান বাঁচিয়েছিলেন। তিনি তোমার বাবাকে কথা দিয়েছিলেন যে তার মেয়েকে যেন কোনোদিন দুঃখ পেতে না হয়। সেই বন্ধুত্ব আর সেই প্রতিশ্রুতির দাম দিতেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আকাশের কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। তানিয়া তখন অঝরে কাঁদছে। আকাশ বলে চলল, আমি এই বাড়িতে সাধারণ ক্লার্ক হয়ে ঢুকেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম টাকা আর আভিজাত্যের বাইরে মানুষ হিসেবে আমার কোনো মূল্য তোমার কাছে আছে কিনা। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমার ব্যাংক ব্যালেন্সকে নয়। কিন্তু তুমি কি করলে? তুমি প্রতিদিন আমাকে আমার দারিদ্র্য নিয়ে খোঁটা দিলে, আমার মৃত বাবাকে অপমান করলে, এমনকি তোমার বান্ধবীদের সামনেও আমাকে ছোট করতে ছাড়লে না। অথচ তুমি জানতেই না তুমি যে প্রাসাদে বসে অহংকার করো, সেই প্রাসাদের প্রতিটি ইট আমার কেনা টাকা। তানিয়া এবার দৌড়ে মঞ্চের কাছে গেল। সে আকাশের পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল, আকাশ, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভাবতাম তুমি দুর্বল, কিন্তু আসলে তুমি পাহাড়ের মতো বিশাল ছিলে। আকাশ, প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। আকাশ তার পা সরিয়ে নিল। তার চোখে এখন কোনো ঘৃণা নেই, বরং এক সীমাহীন উদাসীনতা। তানিয়া, ক্ষমা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি, কিন্তু বিশ্বাস, সেটা তো তুমি অনেক আগেই চুরমার করে দিয়েছ। যে নারী তার স্বামীর পোশাক দেখে তাকে বিচার করে, সে কোনোদিন হৃদয়ের গভীরতা বুঝতে পারে না। তুমি চেয়েছিলে না আমি যেন তোমার সামনে না আসি? আজ থেকে তোমার সেই ইচ্ছাই পূরণ হবে। আকাশ বিশ্বনাথবাবুর দিকে তাকাল। তিনি তখন মঞ্চের নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আকাশ মঞ্চ থেকে নেমে তার কাছে গেল এবং তার কাঁধে হাত রাখল। বাবা, আপনি লজ্জিত হবেন না। আপনি বন্ধু হিসেবে আমার বাবার সম্মান রেখেছেন,
তার জন্য আমি কৃতজ্ঞ। এই 500 কোটির কোম্পানি আমি আজ থেকে আপনার নামে করে দিচ্ছি। আপনি এটা পরিচালনা করবেন। আমাকে আর কোনোদিন এই ব্যবসায়িক নোংরামির মধ্যে টানবেন না। বিশ্বনাথবাবু আকাশের হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাবা আকাশ, আমি তোমাকে চিনতে ভুল করিনি, কিন্তু আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি। আমাকে অপরাধী করে রেখো না বাবা। আকাশ শুধু হাসল। তারপর সে তানিয়ার দিকে একবার শেষবারের মতো তাকাল। তানিয়া তখন মেঝেতে বসে ডুকরে কাঁদছে। তার চারপাশের সেই দামি শাড়ি আর হীরের গয়না আজ তাকে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ হিসেবে ফুটিয়ে তুলছে। আকাশ বহলের বাইরে বেরিয়ে এলো। তার জন্য বাইরে তখন সারি সারি দামি গাড়ি অপেক্ষা করছিল, কিন্তু সে কোনো গাড়িতে উঠল না। সে তার সেই পুরনো সাধারণ বাইকটা স্টার্ট দিল। আকাশ দিগন্তের দিকে বাইক চালিয়ে যাচ্ছে। সূর্য ডুবছে, আর সেই ডুবন্ত সূর্যের আলোয় তার অবয়ব যেন এক নিঃশব্দ সম্রাটের মতো জ্বলজ্বল করছে। সে আজ মুক্ত। সে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে আসল আভিজাত্য রক্তে থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে নয়। আসল সম্রাট সেই নয় যার মাথায় মুকুট থাকে। আসল সম্রাট তো সেই ব্যক্তি যে চরম অপমানের মুখেও নিজের ব্যক্তিত্ব আর ধৈর্য হারিয়ে ফেলে না। দিনের শেষে একটা কথা মনে রাখবেন, কাউকে নিচু দেখানোর আগে একবার ভাববেন, সময়ের চাকা যখন ঘোরে তখন রাজা ভিখারি হয়, আর নিঃশব্দে থাকা সাধারণ মানুষটাই হয়ে ওঠে রাজাধিরাজ। তাই মানুষকে তার হৃদয় দিয়ে চিনুন, তার সম্পদ দিয়ে নয়। কারণ দিন শেষে টাকা শেষ হয়ে যায়, রয়ে যায় শুধু মানুষের ব্যবহার। 500 কোটির কোম্পানি এখন তানিয়ার হাতে। তার চারপাশের সবকিছুই এখন বড্ড দামি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিশাল প্রাসাদে বসে থাকা তানিয়ার চেয়ে গরিব আজ এই পুরো শহরে আর কেউ নেই। সে আজ টাকার পাহাড়ে বসে আছে ঠিকই, কিন্তু যে মানুষটা পাহাড়ের মতো শক্ত হয়ে তাকে আগলে রেখেছিল, তাকে সে চিরতরে হারিয়ে ফেলেছে। আমরা প্রায়ই মানুষের বাহ্যিক রূপ, তার দামি পোশাক কিংবা তার ব্যাংকের ব্যালেন্স দেখে তাকে বিচার করি। আমরা ভুলে যাই যে নদীর গভীরতা যেমন ওপর থেকে বোঝা যায় না, তেমনি একজন শান্ত মানুষের ভেতরের সমুদ্রটা কত বড় হতে পারে তা আমাদের কল্পনার বাইরে। তানিয়া ভেবেছিল আকাশ দুর্বল, কারণ সে প্রতিবাদ করেনি। কিন্তু তানিয়া বুঝতে পারেনি আকাশের সে নীরবতা কোনো দুর্বলতা ছিল না, ওটা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। আকাশ আজ প্রমাণ করে দিয়ে গেল, আসল আভিজাত্য রক্তে থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে নয়। আসল সম্রাট সেই নয় যার মাথায় মুকুট থাকে। আসল সম্রাট তো সেই ব্যক্তি যে চরম অপমানের মুখেও নিজের ব্যক্তিত্ব আর ধৈর্য হারিয়ে ফেলে না। আকাশ তার 500 কোটির সাম্রাজ্য তানিয়াকে দান করে দিয়ে বুঝিয়ে দিল, যার হৃদয়ে ভালোবাসার জায়গা নেই, তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ আসলে অর্থহীন কাগজের টুকরো মাত্র। তানিয়া নয়তো আজ থেকে আরও দামি গাড়ি চড়বে, আরও দামি হীরের গয়না পরবে, কিন্তু যখনই সে আয়নার সামনে দাঁড়াবে, নিজের সেই কুৎসিত অহংকার ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর আকাশ, সে হয়তো আবারও সেই সাধারণ বাইকটা নিয়ে কোনো নির্জন পথে পাড়ি দেবে, কারণ তার কাছে সম্পদের চেয়ে সম্মানের মূল্য বেশি, আর প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বড়। দিনের শেষে একটা কথা মনে রাখবেন, কাউকে নিচু দেখানোর আগে একবার ভাববেন, সময়ের চাকা যখন ঘোরে তখন রাজা ভিখারি হয়, আর নিঃশব্দ থাকা সাধারণ মানুষটাই হয়ে ওঠে রাজাধিরাজ। তাই মানুষকে তার হৃদয় দিয়ে চিনুন, তার সম্পদ দিয়ে নয়। কারণ দিন শেষে টাকা শেষ হয়ে যায়, রয়ে যায় শুধু মানুষের ব্যবহার।